আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি কাউসার সালমা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজধানী আইডিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই অধ্যায় থেকে আজকে আমি মুইজউদ্দিন মোহাম্মদ গুরির ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করব। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কি কি অভিযান পরিচালনা করেছিলেন এবং কি কি অভিযান পরিচালনা করে তিনি উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন তা নিয়ে আজকের লেকচারে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিভিয়াস লেকচারে আমি মুইজউদ্দিন মোহাম্মদ গুরির পরিচয় নিয়ে আলোচনা করেছিলাম। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি আফগানিস্তানের গুর অঞ্চলের অধিবাসী ছিল, আর এই গুর অঞ্চলটি হচ্ছে গজনি ও হিরাতের মধ্যবর্তী স্থানে একটি পার্বত্য ক্ষুদ্র তুর্কি রাজ্য ছিল, যে রাজ্যটি হচ্ছে গুর অঞ্চল নামে পরিচিত। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কর্তৃক প্রতিষ্ঠিত এই বংশটি ইতিহাসে গুরি বংশ নামে পরিচিত এবং এই গুরি বংশের শাসনামলটা তোমাদেরকে মনে রাখতে হবে। গুরি বংশের শাসনামল হচ্ছে 1175 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই মুইজউদ্দিন মোহাম্মদ গুরি গুর অঞ্চলের অধিবাসী হয়ে পরবর্তীতে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে তাকে মুসলিম শাসন প্রতিষ্ঠার অগ্রনায়ক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, মুইজউদ্দিন মোহাম্মদ গুরি অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন। আজকে আমরা ধাপে ধাপে সেই অভিযানগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আমি বোর্ডে তার অভিযানগুলো লিখে নিয়েছি। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি তিনি যে উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন, সেই জন্য তিনি উত্তর ভারতের যে অঞ্চলগুলো আছে সেগুলো দখল করার চেষ্টা করেছেন। এর মধ্যে কিছু অঞ্চলে তিনি জয়লাভ করেছেন, আবার কিছু অঞ্চলে তিনি পরাজয় বরণ করেছেন। কিন্তু পরাজয় বরণ করার পর তিনি দমে থাকেননি, তিনি পুনরায় দ্বিগুণ শক্তিতে আবার তিনি লড়াই করেছেন এবং জয়লাভের চেষ্টা করেছেন। তাহলে চলো আমরা গুরির অভিযান সমূহ নিয়ে আলোচনা করি। প্রথম পয়েন্টটি হচ্ছে মুলতান ও উজ দখল। মোহাম্মদ গুরি 1175 খ্রিস্টাব্দে মুলতান অধিকার করেন এবং 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরি মুলতান অধিকার করেছিলেন কারামাতিয়ানদের কাছ থেকে। কার কাছ থেকে? কারামাতিয়ানদের কাছ থেকে 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরি মুলতান অধিকার করেন। এরপর মোহাম্মদ গুরি উজ দখল করেন এবং এই উজ অঞ্চলটি ছিল ভাটি রাজাদের রাজ্য। ভাটি রাজাদের রাজ্য উজ অধিকার করেন মোহাম্মদ গুরি মুলতান নগরী দখলের পরপরই। এরপরের পয়েন্টটি হচ্ছে গুজরাট জয়ে ব্যর্থতা। মোহাম্মদ গুরি গুজরাটেও অভিযান পরিচালনা করেছিলেন 1178 খ্রিস্টাব্দে, কিন্তু 1178 খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরি গুজরাটের অভিযান পরিচালনা করলেও গুজরাটের যে রাজা ছিল এই সময় রাজা ভীম কর্তৃক মোহাম্মদ গুরি পরাজয় বরণ করেন এবং রাজা ভীম কর্তৃক পরাজয় বরণের ফলে মোহাম্মদ গুরির গুজরাট জয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়, যার ফলে গুজরাট মুসলিম আক্রমণ থেকে রক্ষা পায়। তার মানে মোহাম্মদ গুরি গুজরাট অভিযানে ব্যর্থ হয়েছিলেন। এরপর দেখো পেশোয়ার ও সিন্ধু বিজয়। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1179 খ্রিস্টাব্দে পেশোয়ার অধিকার করেন এবং 1182 খ্রিস্টাব্দে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি সমগ্র সিন্ধু ও পাঞ্জাব জয় করেন। প্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ গুরি যে অভিযানগুলো পরিচালনা করেছেন এর মধ্যে মুলতান, উজ, পেশোয়ার ও সিন্ধুতে তিনি সাফল্য লাভ করেছিলেন এবং তিনি গুজরাট জয়ে ব্যর্থ হয়েছিলেন। এখন আমি আলোচনা করব মোহাম্মদ গুরির জীবনে ঘটে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। একটি হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, অপরটি হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। যে দুটি যুদ্ধের মাধ্যমে উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা তার পক্ষে সহজ হয়েছিল। তাহলে চলো আমরা তরাইনের প্রথম যুদ্ধ নিয়ে আলোচনা করি।
এখন আমি তরাইনের প্রথম যুদ্ধ নিয়ে আলোচনা করব। তরাইনের প্রথম যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ গুরি যখন সিন্ধু ও পাঞ্জাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে ফেলেন, তখন তিনি চিন্তা করেন যে ভারতের যে রাজপুত রাজারা রয়েছে তাদের বিরুদ্ধে তিনি সংঘবদ্ধ হবেন এবং তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করবেন। যার কারণে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1190-91 খ্রিস্টাব্দের দিকে ভারতের এই রাজপুত রাজাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। মুইজউদ্দিন মোহাম্মদ গুরির এই যুদ্ধ প্রস্তুতির সংবাদ শুনে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজার নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান তিনি কনৌজ ছাড়া সমগ্র উত্তর ভারতের যে রাজপুত রাজারা রয়েছে তাদের সাথে একটি মৈত্রী জোট গঠন করেন। যেই মৈত্রী জোটটির কাজ হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির বিরুদ্ধে সংঘবদ্ধ হবে এবং মুইজউদ্দিন মোহাম্মদ গুরির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে। দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান 1190 থেকে 91 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার রাজপুত রাজাদের সমন্বয়ে একটি দল গঠন করেন এবং মুইজউদ্দিন মোহাম্মদ গুরির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান 2 লক্ষ অশ্বারোহী ও 3000 হস্তি বাহিনী সহ মুইজউদ্দিন মোহাম্মদ গুরির বিরুদ্ধে অগ্রসর হন। কত সৈন্য ছিল? 2 লক্ষ অশ্বারোহী ও 3000 হস্তি বাহিনী, এবং তারা মুইজউদ্দিন মোহাম্মদ গুরির মোকাবেলা করেন তরাইন নামক প্রান্তরে। যেহেতু তরাইনে উভয় পক্ষের যুদ্ধটি সংগঠিত হয়েছিল, যার কারণে এই যুদ্ধটি ইতিহাসে তরাইনের যুদ্ধ নামে পরিচিত এবং এটি ছিল মুইজউদ্দিন মোহাম্মদ গুরির সাথে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান ও উত্তর ভারতের রাজপুত রাজাদের প্রথম যুদ্ধ, যার কারণে এটিকে বলা হয় তরাইনের প্রথম যুদ্ধ। আর এই তরাইনের প্রথম যুদ্ধে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি ভারতীয় উপমহাদেশের উত্তর ভারতের যে রাজপুত রাজারা রয়েছে তাদের কাছে পরাজয় বরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রান্তরে যে যুদ্ধটি হয় সেই যুদ্ধে রাজপুত রাজাদের কাছে পরাজয় বরণ করে গজনীতে ফিরে আসে। কিন্তু তিনি দম্বার পাত্র ছিলেন না, যার কারণে তিনি পুনরায় নিজেকে শক্তিশালী করেন এবং পুনরায় তিনি এই রাজপুত রাজাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। এখন আমি আলোচনা করব তরাইনের দ্বিতীয় যুদ্ধটি নিয়ে, যে যুদ্ধে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি এই রাজপুত রাজাদেরকে পরাজয় বরণ করতে সক্ষম হয়েছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধের ঠিক পরের বছরই 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধটি সংগঠিত হয়। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজয় বরণ করার পর তিনি দম্বার পাত্র ছিলেন না, বরং অদম্য মনোভাব নিয়ে তিনি দ্বিগুণ শক্তি সঞ্চয় করেন এবং উত্তর ভারতের রাজপুত রাজাদের মোকাবেলা করেন। এই সময় মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1,20,000 সৈন্যের একটি সুসজ্জিত ও প্রশিক্ষিত বাহিনী নিয়ে তরাইনের প্রান্তরে পুনরায় পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। এ সময় তার সৈন্য সংখ্যা ছিল 1,20,000 এবং এই যুদ্ধটি হয়েছিল 1192 খ্রিস্টাব্দে পুনরায় সেই তরাইনের প্রান্তরে। এবং এই যুদ্ধে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির এই সুসজ্জিত বাহিনীর মোকাবেলা করা রাজপুত রাজাদের জন্য কঠিন ছিল, যার কারণে হিন্দু শিবিরে এই সময় ধ্বংসলীলা চালানো হয় এবং অনেক হিন্দু রাজপুত রাজা মৃত্যুবরণ করে। মুইজউদ্দিন মোহাম্মদ গুরির সাথে রাজপুত রাজাদের এই যুদ্ধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এবং এই যুদ্ধে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি খুব সহজেই জয়লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যুদ্ধে জয়লাভের পর পৃথ্বীরাজ চৌহান সে স্থান থেকে পলায়ন করেন এবং পলায়নকালে তিনি বন্দী হন ও নিহত হন। এভাবেই মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় বরণ করার পরেও তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি পুনরায় দ্বিগুণ শক্তি সঞ্চয় করে 1192 খ্রিস্টাব্দে
জয়লাভ করতে সক্ষম হন এবং ভারতীয় উপমহাদেশের যে রাজপুত রাজারা রয়েছে তাদেরকে পরাজয় বরণ করতেও সক্ষম হন। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বলবো মুইজউদ্দিন মোহাম্মদ গুরির এই তরাইনের যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। কারণ মুইজউদ্দিন মোহাম্মদ গুরি তিনি তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার মাধ্যমে দিল্লির উপকণ্ঠ পর্যন্ত মুসলিম অধিকারকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে হিন্দুদের মোকাবেলা করা মুসলমানদের জন্য সহজ হয়ে গিয়েছিল এবং এরপর থেকে হিন্দুগণ আর মুসলমানদের সামনে দাঁড়ানোর সাহস পায়নি। এই যুদ্ধের মাধ্যমে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির উত্তর ভারতে মুসলিম শাসনের ভিত্তি আরো স্থাপন করা সহজ হয়েছিল, যার কারণে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম ছিল। তাহলে আমরা মুইজউদ্দিন মোহাম্মদ গুরির যে অভিযানগুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে তিনি পরাজয় বরণ করেছেন, অপরটি হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। এখন আমি তিনি অন্য যে অভিযানগুলো পরিচালনা করেছেন উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় সে অভিযানগুলো নিয়ে আলোচনা করব। এরপরের পয়েন্টটি হচ্ছে আজমির ও কনৌজ জয়। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি পৃথ্বীরাজকে 1192 খ্রিস্টাব্দে পরাজিত করার পর আজমিরের দিকে অগ্রসর হন এবং তিনি আজমির দখল করেন। আজমির দখল করার পর সেই অঞ্চলটি কর আদায়ের শর্তের বিনিময়ে পৃথ্বীরাজের এক পুত্রের কাছে অর্পণ করেন এবং মুইজউদ্দিন মোহাম্মদ গুরি গজনীতে ফিরে আসেন। এরপর মুইজউদ্দিন মোহাম্মদ গুরি 1194 খ্রিস্টাব্দে আজমির দখলের পর কনৌজ রাজা জয়চন্দ্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং কনৌজ রাজা জয়চন্দ্রকে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি পরাজিত করতে সক্ষম হন। এভাবে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি আজমির ও কনৌজ জয় করেন এবং পাশাপাশি তিনি বেনারস ও কুল জয় করে গজনীতে ফিরে যান। মূলত তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর মুইজউদ্দিন মোহাম্মদ গুরি এই অভিযানগুলো পরিচালনা করেছিলেন। তিনি আজমির, কনৌজ, বেনারস ও কুল এই অঞ্চলগুলো দখল করেছিলেন। এরপরের যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গুরির প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেক। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি তিনি যে অঞ্চলগুলো বিজয় করেছেন এই বিজিত অঞ্চলগুলো শাসনভার অর্পণ করেছিলেন কুতুবউদ্দিন আইবেক নামে তার একজন সেনাপতির কাছে এবং কুতুবউদ্দিন আইবেক মুইজউদ্দিন মোহাম্মদ গুরির প্রতিনিধি হিসেবে আরো কিছু অঞ্চল জয় করেছিলেন। গুরির প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেক সর্বপ্রথম গুজরাটে অভিযান পরিচালনা করেন। এই গুজরাটের রাজা ভীমদেবকে কুতুবউদ্দিন আইবেক পরাজিত করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম দিকে আলোচনা করেছি যে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি তিনি গুজরাটে অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু তিনি রাজা ভীমের কাছে পরাজয় বরণ করেছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেক তিনি গুজরাটে অভিযান পরিচালনা করেন এবং গুজরাটের রাজা ভীমদেবকে পরাজিত করেন। ঠিক আছে, এভাবে তিনি গুজরাট দখল করেন। এছাড়াও কুতুবউদ্দিন আইবেক তিনি দিল্লি, গোয়ালিয়র ও বিয়ানা এই অঞ্চলগুলোও জয় করেছিলেন। এরপর সর্বশেষ কুতুবউদ্দিন আইবেক কালিঞ্জর অধিকার করেন। কুতুবউদ্দিন আইবেক কালিঞ্জরের অভিযান পরিচালনা করেছিলেন 1202 খ্রিস্টাব্দে এবং কালিঞ্জর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুর্গটি চান্দেলা দুর্গ, এই দুর্গটিও কুতুবউদ্দিন আইবেক দখল করতে সক্ষম হয়েছিলেন। এভাবে কালিঞ্জর জয় করার মাধ্যমে মুইজউদ্দিন মোহাম্মদ গুরির প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেক উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করলাম মুইজউদ্দিন মোহাম্মদ গুরি কিভাবে ভারতীয় উপমহাদেশে উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন, কি কি অভিযান তিনি পরিচালনা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ দুটি অভিযান তরাইনের প্রথম যুদ্ধ ও তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়েও আমি আলোচনা করেছি। তরাইনের দ্বিতীয় যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা আজকের আমার এই আলোচনা বুঝতে সক্ষম হয়েছ। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি।